আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আপনাদেরকে স্বাগত জানাচ্ছি চ্যানেল আই রাউন্ড টেবিলের বিশেষ আয়োজনে। এবং এই আয়োজন পাওয়ার্ড বাই এনআরবিসি ব্যাংক পিএলসি এবং স্বপ্ন সুপার শপ। যে জাতি বা যে অংশ মানব জাতির প্রতিদিন মানে ৩৬৫ দিন তাদের অধিকারের জন্য লড়ে যান, তাদের সমাজ গঠনে ভূমিকা যাতে তারা পালন করতে পারেন সেই জন্য যাদের লড়াই করতে হয়, এবং যাদের অধিকারের কথা বললে নানা ধরনের ট্যাগ খেতে হয়, যাদেরকে কতটুকু অধিকার দেওয়া হবে সেটা নিয়ে রাজনীতি করা হয়, সেই মানুষদেরকে নিয়ে কথা বলার জন্য পৃথিবীতে একটা দিন নির্ধারণ করা হয়েছে। তবে সেই একটা দিনকে যথেষ্ট, বা সেই দিনে কথা বলে আসলে কতটুকু কাজ হয়, বা এই দিনকে মাঝখানে রেখে পরবর্তীতে আসলে আমাদের কি করা উচিত নারীর জন্য। হ্যাঁ, নারীর কথাই বলছি, যারা এই পুরো পৃথিবী গঠনে অর্ধেক কিংবা তার থেকে বেশি ভূমিকা রাখেন কখনো, তাদেরকে নিয়েই এখনও এত বিতর্ক, এত আলোচনা, সব কিছু আমাদের করতে হয়। প্রিয় দর্শক, আজ ৮ই মার্চ আন্তর্জাতিক নারী দিবসে পৃথিবীর সকল নারীকে, যারা ঘরে কাজ করেন, যারা বাইরে কাজ করেন, যারা লড়ে যান তাদের অধিকারের জন্য, সমাজের জন্য, সকলকে জানাচ্ছি শুভেচ্ছা। এবং আজকের এই আয়োজনে আমরা 4 সেক্টরের 4 জন বিশিষ্ট নারীকে পেয়েছি, যাদেরকে নিয়ে আমরা কথা বলতে চাই মানুষের জন্য। হ্যাঁ, কারণ নারী যে মানুষ সেটা বারবার আমরা ভুলে যাই। পরিচয় করাই যারা আজকে অতিথি হিসেবে রয়েছেন আমাদের মাঝে, ভীষণ আনন্দের সাথে জানাচ্ছি। আমাদের সাথে রয়েছেন টিএমএসএস, যে সংগঠনটি দীর্ঘদিন ধরে নারী অধিকার এবং সমাজ কল্যাণে কাজ করছেন, তার প্রতিষ্ঠাতা এবং নির্বাহী পরিচালক অধ্যাপক ডক্টর হোসনে আরা বেগম। আসসালামু আলাইকুম, স্বাগতম। আমাদের সাথে রয়েছেন সঙ্গীত শিল্পী মেরিন, স্বাগতম আপনাকে। আমাদের সাথে রয়েছেন একজন শিশু বক্ষ বিশেষজ্ঞ ডাক্তার সারুবন তহুরা, সহযোগী অধ্যাপক, বাংলাদেশ শিশু হাসপাতাল অ্যান্ড ইনস্টিটিউট, স্বাগতম আপনাকে। আমাদের সাথে রয়েছেন বিশিষ্ট আইনজীবী, বাংলাদেশ সুপ্রিম কোর্ট ব্যারিস্টার মিতি সানজানা, স্বাগতম আপনাকেও। অনেক ধন্যবাদ আপনাদের 4 জনকে এবং আন্তর্জাতিক নারী দিবসের শুভেচ্ছা জানাচ্ছি। আপনারা যার যার ক্ষেত্রে লড়ে যাওয়া নারীরা, বিকজ আমি বিশ্বাস করি যে ঘর থেকে বের হলেই আসলে যুদ্ধটা শুরু হয় আমাদের। আমি শুরু করতে চাই অধ্যাপক ডক্টর হোসনে আরা বেগম, নিজের নারী সত্তাকে কেমন ভালোবাসেন? যে বিশ্ব নারী দিবস যেটা আপনি বললেন, যে ৩৬৫ দিনের মধ্যে একটি দিনকে নির্ধারণ করা হয়েছে, একটি দিনই যথেষ্ট নয়, তবু একটি দিন আমরা পেয়েছি, নির্ধারিত হয়েছে জন্য আন্তর্জাতিক পরিমণ্ডলকে কৃতজ্ঞতা প্রকাশ করছি। সেই সঙ্গে চ্যানেল আই আপনি তথা যারা দেখছেন সকলকেই আমার পক্ষ থেকে, টিএমএসএসের পক্ষ থেকে অনেক ধন্যবাদ দিচ্ছি। টিএমএসএস মানে ঠ্যাঙ্গামারা মহিলা সবুজ সংঘ, এটা একটা নারী সংগঠন। এই সংগঠনের জন্ম উত্তরবঙ্গের কেন্দ্রস্থল বগুড়ায়, একদম একটা প্রত্যন্ত গ্রামে, তৃণমূল গ্রাম থেকে এই সংগঠনের জন্ম। আর বিশ্ব পরিমণ্ডলে নারীর অবস্থা এই সংগঠনের সুবাদে আমার দেখার সুযোগ হয়েছে। বিশ্ব নারী সম্মেলনে অনেক জায়গায় অংশগ্রহণ করেছি, জাতিসংঘের সেডো কমিশন ফর দি স্ট্যাটাস অফ ওমেন, জাতিসংঘর অনুষ্ঠানগুলো অবজারভেশনে আমরা যেহেতু জাতিসংঘের অ্যাক্রিডিয়েটেড, আমরা সেখানে যাই, গিয়ে বিশ্বের বিভিন্ন অঞ্চলের নারীদের সঙ্গে কথা বলে নারীদের সমস্যা কমন একই রকম দেখি। যেটা উপস্থাপিকা আপনি দীপ্তি আপা যেটা বললেন, যে এটাই নারীদেরকে আপনার রিকগনিশন দিতে গিয়েও এমন কিছু বলা হয় যে সেইটা অর্জনের পেছনে আমরা না কোনো পুরুষ, প্রকৃতি ইত্যাদি ইত্যাদি, যেমন সুন্দরী বলে, এ বলে, সে বলে, কিন্তু পুরুষের ক্ষেত্রে ক্ষমতা নাই এরকম কথা বলতে পারেন। পুরুষ তার গুণেই ধন্য, আর আমরা গুণ ছাড়া আর কি কি আছে অপ্রয়োজনীয়, বা যেগুলোর উপরে আমাদের কোনো কৃতিত্ব নাই, সেগুলো নিয়ে আমাদেরকে পেছনে রাখা হয়। আপনি তো একটা সংগঠন চালান এবং এটার বিস্তৃতি বিশাল, দীর্ঘদিন ধরে। একটু বলেন যে বাংলাদেশে বর্তমানে নারী অধিকারের জায়গাটার অবস্থা কেমন আছে? সেটাই আমি বলছি, সেখানেই আসছি। সেটা হলো যে এই নারীরা কিন্তু এরা একা একা সুখী হতে চায় না, একা একা এনজয়মেন্ট করতে চায় না। এই নারী আপনার সমস্ত পরিবার বা কমিউনিটি, আত্মীয় স্বজন সবাইকে নিয়ে হ্যাপি হতে চায়। কারণ এটা আমি কেন বুঝি, আমাদের টিএমএসএসের
ভীষণ হলো হাস্যোজ্জ্বল নারী সমাজ, মানে নারীদের মুখকে হাসিয়ে দিতে হবে, হাসাতে হবে তাদেরকে। এখন কিভাবে হাসাবো? ক্যাতকুতি দিয়ে হাসাবো না কি করে? তা তো না, একদম নারীকে তার হ্যাপিনেস, তার ওয়েলবিং সৃষ্টি করে হাসাতে হবে। ফলে সমগ্র পরিবারকে নিতে হয়। তো পরিবারকে একত্রিত করার সঙ্গে সঙ্গে যে নারী পাশে ছিল বা একটু এগিয়ে ছিল, তাকে ওই পরিবারের পুরুষই একটু আস্তে করে ঠেলিয়ে দেয় যে তুমি পিছনে যাও। ভেরি ট্রু। খুব সুন্দর একটা জায়গা আনলেন আপা। আপনার কাছে আবারও নিশ্চয়ই আসার সুযোগ পাবো আমরা। এই যে মানে নারীর কথাই যখন বলি, আমাদের মা কিংবা তাদের আগের প্রজন্ম কেমন একটা ফ্যাকাশে, একটা দুঃখী দুঃখী মুখই আসলে ভেসে ওঠে, এবং আমাদের প্রজন্ম এসে যখন নিজের মতো বাঁচতে চাই, সেটাকে আসলে সমাজ নানা রকম ট্যাগে তারা দিয়ে থাকেন। সো মেহরিন, আপনার কাছে জানতে চাই, মিডিয়ার নারী নিয়ে তো নানা ধরনের কথা হয়, এবং আপনি দীর্ঘদিন ধরে মিডিয়ার নানা সেক্টরে কাজ করেছেন, সংবাদ পড়তেন এক সময়, এবং শিল্পী হিসেবে পুরো পৃথিবী আপনাকে জানে। সো হাউ ওয়াজ দ্য জার্নি? আমি সবসময় নিজেকে মানুষ ভেবেছি, আমি বড়ই হয়েছি নিজেকে মানুষ ভেবে। তো আমাকে যখন কেউ মেয়ে হিসাবে দেখে, তখন আমি প্রথমেই তার থেকে একটু ডিস্টেন্স মেনটেন করি। কারণ মেয়ে বলতে একটা ছেলের মাথায় কিছু অ্যাডজেক্টিভস থাকে: সুন্দরী, ইজিলি অ্যাভেলেবল, ভালনারেবল, উইক। এগুলোর কোনোটাই আমি ছোটকাল থেকেই ছিলাম না। কিন্তু বড় হয়ে সমাজে যেটা আসলে একটা স্বাভাবিক জিনিস, যে সমাজে কিন্তু মেয়েদের সেফগার্ড করার মতো তেমন কিছু নাই, ফ্র্যাঙ্কলি স্পিকিং। যেমন ম্যারেজ নিজেই কিন্তু একটা খুব ভালনারেবল ইনস্টিটিউশন। এখানে আমরা যে ডকুমেন্টে সাইন করি, এটা কিন্তু আমাদের লাইফ টাইম সিকিউরিটি এনশিওর করে না। তো লাইফ টাইম সিকিউরিটি এনশিওর করতে হলে যে এডুকেশন দরকার, যে ফিনান্সিয়াল সাপোর্ট দরকার, যে সামাজিক সাপোর্ট দরকার এবং পারিবারিক সাপোর্ট দরকার, সেটাও আমাদের কিন্তু অনেক উইক। লাইফ টাইম সেবা ইম্পোজ হয়। জি জি, একদম। আপা, তো যখন আমি বিনা পারিশ্রমিকের চাকরি। জি, যখন মানে কেয়ারটেকার, হোম কেয়ারটেকার, হোম মেকারও কিন্তু একটা অনেক রেসপেক্টেড অ্যাডজেক্টিভ। আচ্ছা, যখন আমি এই যে ম্যারেজ ইনস্টিটিউশনে ঢুকলাম, তখন কিন্তু আমার সামাজিক অর্থনৈতিক যে জায়গাগুলো, সেখানে আমার প্রথমত শিক্ষাগত যোগ্যতার দিক দিয়ে আমাকে এগিয়ে যাওয়া, আর্থিক দিক দিয়ে আমাকে এগিয়ে যাওয়া, এবং পারিবারিক দিক দিয়ে যদি বলি যে বাবা মার সম্পত্তির দিক দিয়ে আমাকে এগিয়ে যাওয়া, এগুলো আপনি একটু খতিয়ে দেখুন যে আমরা যথেষ্ট পিছিয়ে আছি। যথেষ্ট না, আমরা পিছিয়েই আছি। আমরা যখন আমাদের রাইটস বলতে যাই, তখন সেখানে ছেলেরা এসে পড়ে, ভাইরা এসে পড়ে। তো ভাই বলতে আমি এত শ্রদ্ধার একটা জায়গা, কিন্তু এখানে যখন একটা প্রপার্টি রিলেটেড ইস্যু আছে, যখন ভাইদের দেখতে একদম অন্যরকম লাগে। পড়ালেখার কথা বলুন, যে আমরা যখন ঢাকা শহরে যারা বাস করি বা শহরের যারা বাস করি, তাদের অ্যাক্সেস টু এডুকেশনটা ইজিয়ার, কিন্তু যারা গ্রামে লেখাপড়া করছেন, তাদের অ্যাক্সেস টু এডুকেশন কি ইজি? তারা কি হেঁটে স্বাচ্ছন্দ্যে বা রিক্সায় করে বা সাইকেলে করে ওনারা কি আরাম করে লেখাপড়া করতে যেতে পারছেন? হায়ার এডুকেশন কি বাইরে আসতে পারছেন? জি, তো এগুলো যদি আপনি খতিয়ে দেখেন, তাহলে কিন্তু আপনি পিকচারটা যে পাবেন, সেটা হলো 18 বছরে বিয়ে হয়ে যাওয়াটাই ভালো। এবং ওই যে যখন আগে যেরকম ছিল যে মা বাবা ভাবতো যে জন্মে কি লাভ, ও জন্মেছে এটাই আমাদের একটা কার্স, কিন্তু আমরা মেয়েরা কিন্তু প্রুভ করেছি যে বাবা মার জন্য আমরা বেটার সন্তান, এবং সমাজের জন্য আমরা বেটার সিটিজেন, এবং চাকরি ক্ষেত্রে আমরা বেটার এমপ্লয়ার টু সাম এক্সটেন্ট। আর মা হিসাবে তো কিছু বলার নাই। কিন্তু পুরুষ শাসিত এবং পুরুষতান্ত্রিক পুরো পৃথিবীতে তো আসলে আমাদেরকে আটকে রাখার চেষ্টা করাই হয়। আবারও আসবো মেরিন আপনার কাছে। মিতি সানজানা, আপনার কাছে আসতে যাচ্ছে, যে বিষয়টা স্পেসিফিক বিষয় নিয়ে আপনার কাছে আসতে চাই। এই যে সম্পত্তিতে তাদের অধিকার না পাওয়া, মেয়েদের অধিকার না পাওয়া, সেটা সামাজিক ক্ষেত্রে একটা বড় ইফেক্ট।
পরে আসলে একটা মেয়ে সন্তান জন্মগ্রহণ করলে বাপ মা কেন খুশি হয় না? বিকজ সে ইনহেরিট করতে পারবে না এবং সেটাকে নিয়ে বহুদূর যেতে পারবে না। আপনি একটু জানান যে কয় পার্সেন্ট আমাদের মুসলিম আইন অনুযায়ী পাওয়ার কথা মেয়েদের বাবার সম্পত্তির বা স্বামীর সম্পত্তি, তারা কি ততটুকুও পান? সিনারিও আসলে কি বলে? বাংলাদেশে ইনহেরিটেন্স লর কথা আমরা যদি বলি, ইনহেরিটেন্স অনুযায়ী আসলে একজন নারীর যতটুকু ভূমি মালিকানা থাকার কথা, এন্টাইটেলমেন্ট যতটুকু, আমরা যখন কাজ করতে যাই তখন আমরা আসলে দেখি যে ওই জায়গাটুকু আসলে তাদের নেই। তার মানে হচ্ছে তারা কিন্তু এটা এনজয় করতে পারে না, তাদের পজিশনে নেই, কোনোভাবে তারা সেটা ভোগ দখল করতে পারে না, বা ওই প্রপার্টি থেকে যে প্রসিডগুলো হয় তারা কিন্তু সেটিকে ইউজ করতে পারে না নিজের ইচ্ছে মতো। কারণ সবসময় ধরেই নেওয়া হয় যে প্রপার্টি রিলেটেড যা কিছু সেটা হচ্ছে শুধুমাত্র পুরুষের অধিক্ষেত্র এবং মেয়েদের আসলে সেখানে কোনো ধরনের কোনো অ্যাক্সেস নেই। সো এটা হওয়ার নানান কারণ আমরা দেখতে পাই। তার মধ্যে একটি কারণ হচ্ছে সবসময় মানে দেখা যায় যে নারীরাও আসলে নিজেরা খুব ইগনোরেন্ট থাকেন, তারা সবসময় দূরে থাকেন, তাদের যেই অধিকার আছে সেটা তারা কখনো ক্লেম করেন না, বা যতটুকু তারা পাচ্ছেন তখনও দেখা যায় যে সেটাকে যে এক্সারসাইজ করা, নিজের মতো করে বুঝতে চেষ্টা করা, সেটি তারা করেন না। বরং সেটার জন্য তারা পরিবারের অন্যান্য যে পুরুষ সদস্য আছে, ভাই আছে, বাবা আছে, বা হুয়েভার অন্য যারা মেম্বার আছে যারা মেল, তাদের উপরে সবসময় ডিপেন্ড করতে চান। এবং আপনি দেখবেন যে ইনহেরিটেন্স বাই ওয়ে অফ ইনহেরিটেন্স তারা যতটুকু পাচ্ছেন উত্তরাধিকার সূত্রে, তখন দেখা যাচ্ছে যে পাওয়ার অফ অ্যাটর্নি যেটা আছে সেটা সে তার ভাইকে দিয়ে দিচ্ছে। কারণ তিনি কোর্টে দৌড়াদৌড়ি করতে চান না, তিনি ট্যাক্স অফিসে যেতে চান না, খাজনা দিতে চান না, মিউটেশন করতে চান না, যার ফলে কিন্তু যেটা তিনি পাচ্ছেন সেটা অন্যদের দখলে চলে যাচ্ছে। কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় অন্য কেউ সেটাকে সেল করে দিচ্ছে, সেটার থেকে যে একটা রেন্ট আসছে সেটা তারা ব্যবহার করছে, সো যথেচ্ছভাবে ব্যবহার করে তাকে একটা কিছু দিয়ে দিচ্ছে। সো এর মাঝখানে তাদের একটা লজিক থাকে যে মেয়ে বিয়ে হয়ে শ্বশুর বাড়ি চলে গেছে, এখন তাদের কি দরকার সেখানে একটা। সো কাজে এমনিতেই দেখা যাচ্ছে যে তাদের তো ভাইদের চেয়ে হাফ পাচ্ছে এবং যতটুকু পাচ্ছে সেটাও আসলে তারা এক্সারসাইজ করতে পারে না। আরেকটি আমরা যদি দেখি, ধরেন বাংলাদেশে যে কৃষি জমি রয়েছে, সেই কৃষি জমিতে খাস জমি কিছু দেয়া হয় বিভিন্ন যারা দরিদ্র যারা আছেন। সো এখানে কিন্তু নারীদের একটা বিশাল অংশ তারা কৃষিকাজের সাথে যুক্ত রয়েছেন এবং সমস্ত কাজ তারা করেন। মেজরিটি যারা আছে কৃষিকাজের সাথে যুক্ত একটা বিশাল অংশ তারা নারী। কিন্তু এই যে খাস জমির যখন বন্টন করা হয়, তাদেরকে দেয়া হয়, তখন সেখানে আমাদের যে নারীদের যে পলিসি আছে সেখানে লেখা যে কোনো নারী তার যদি শক্ত সামর্থ্য ছেলে থাকে ঘরে অথবা স্বামী থাকে, কোনো পুরুষ সদস্য থাকে, তখনই শুধুমাত্র তাকে এই খাস জমি দেওয়া হবে। অথচ সমস্ত করে সেই ফসলটা তোলার পেছনে যা কষ্ট সেটা কিন্তু আসলে তিনিই করেন। তো এই ক্ষেত্রে দেখা যায় যে ওই যে অর্থনৈতিকভাবে আমরা কিন্তু স্বাবলম্বী হওয়া, মানে আমাদের আইনকে আসলে সত্যিকার অর্থে নারী বান্ধব আইন, মানে নারী ইকুয়াল বান্ধব রাইটস দেয় আইন অনেক রয়েছে, কিন্তু সেইটাকে যে আমার এনফোর্স করা, সেটার যে যথাযথ প্রয়োগ, সেটার যে বাস্তবায়ন, সেই ক্ষেত্রে আমরা অনেক পিছিয়ে আছি। এবং এই ক্ষেত্রে আমি মনে করি যে মেয়েদের কিন্তু এই যে তাদের যে না জানার একটা কারণ, যে আমি কি জানি যে ইনফরমেশন ইজ নলেজ, যত তথ্য আমি জানবো তত আমার সেই নলেজ জ্ঞানটা বৃদ্ধি হবে। তো দেখা যায় অনেকে আসলে জানতেই চান না এগুলো বিষয়ে। কাজে এই লিগ্যাল অ্যাওয়ারনেসটা এটা কিন্তু ভীষণভাবে জরুরি, যে আমার কতটুকু আমি পাই সেটা আমি যখন জানবো, বা আমার অধিকার খর্ব হচ্ছে কোথায় যেতে হবে, কি করতে হবে, এটা জানা, সেই সাথে সাথে অর্থনৈতিকভাবে যে নিজে অন্যের উপর পরনির্ভরশীলতা থেকে বেরিয়ে আসা। যখন আপনি সম্পত্তি পাচ্ছেন উত্তরাধিকার সূত্রে, সেই সম্পত্তিরও কি করে আসলে সেটা যে ম্যানেজমেন্ট, এই যে একটা আমি বলবো ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্ট, এটা কিন্তু জানা ভীষণভাবে জরুরি মেয়েদের। আপনি একটা ব্যাংকিংয়ের কাজ বলেন, একটা প্রপার্টির কাজ বলেন, কিভাবে ফাইন্যান্সটা ম্যানেজমেন্ট করতে হবে, এটার থেকে আমি দেখি যে নারীরা ভীষণভাবে তারা দূরে থাকতে চান। অথচ এর ফলে দেখা যায় যে একটা বয়সে যে তার যে বেসিক যে চাহিদা, মৌলিক চাহিদা, অন্ন, বস্ত্র, বাসস্থান, এইটুকু আসলে নিজের মেনটেন করার যে সেই সামর্থ্য, এটা কিন্তু নারীকে অবশ্যই অর্জন করতে হবে। যে আমার একটা সামান্য কাজের জন্য আমার যেন অন্যের কাছে হাত পাততে না হয়, অর্থনৈতিকভাবে যাতে আমার আসলে অন্যের উপর নির্ভরশীল হতে না হয়, এটাই আসলে আমি মনে করি স্বাবলম্বিতা একটা বড় ইস্যু। আমি এটা নিয়ে আপার কাছে একটু এটাই পরে জানতে মূল চাই। ইস্যু আমি মনে করি। যখন ফাইন্যান্সিয়ালি একজন সলভেন্ট থাকেন, নিজের অ্যাটলিস্ট বেসিক নিডগুলো তিনি পূরণ করতে পারেন, তখন কিন্তু অন্যের উপর নির্ভরশীল হতে হয় না, আর তখন সেই বৈষম্যের জায়গা কমে আসে, তখন অ্যাবিউজ করার টেন্ডেন্সিটা অনেক কমে যায়। আমি একটু ডাক্তার সারাবন তহুরা আপনার কাছে জানতে চাই, মানে একটা মেয়ে বাচ্চা ছেলে বাচ্চা হওয়ার পরে মানুষ বলে যে মানে ছেলেটা হলে ইঞ্জিনিয়ার হবে, মেয়েটা হলে ডাক্তার হবে। ইজ ইট বিকজ যে ডাক্তারির ক্ষেত্রটা মেয়েদের জন্য কণ্টকহীন বা মোর ইজি টু গেট, নাকি আসলে ওইখানেও যুদ্ধটা করতেই হয় ইকুয়ালি? আচ্ছা, একদম খুব ভালো একটা কথা বলেছেন যে আসলে দেখা যায় যে পরিবারে ভাই
এবং বোন বলা হয় যে মেয়েটাকে ডাক্তার হতে হবে। তো এই ধরনের সবার একটা ধারণা যে হয়তোবা, আমি জানি এটা কীভাবে অ্যাকচুয়ালি তৈরি হয়েছে, এমন হতে পারে যে মহিলাদের যাওয়ার জায়গাটা কম, যে হয়তো ভাবে যে একটা মহিলা, আমার কোনো একটা পার্সোনাল প্রবলেম আমি শেয়ার করব, সেটা একটা মহিলা ডক্টরের কাছে আমি ইজিলি এটাকে এক্সপোজ করতে পারবো কিংবা বলতে পারবো, এই ব্যাপারটা থেকেই হয়তো বা এই থিমটা আসতে পারে। কিন্তু রিয়েলিটি হচ্ছে এই, যে ডক্টর হচ্ছে তার জন্য কিন্তু ক্ষেত্রটা একেবারেই খুব মসৃণ নয়। কারণ মানে এটা একটা টেকনিক্যাল সাইডের পড়াশোনা, তো আমাদের একেবারেই ফার্স্ট ইয়ার থেকেই, যেমন আপনি ডিসেকশন রুমে মরা কাটা থেকে শুরু করে যখন আমরা থার্ড ইয়ারে ক্লিনিক্যাল যাই, তখন কিন্তু রাত 10টা 1টা, ইভেন রাত 1টার সময় একটা ইমার্জেন্সি হলো তখন যেয়ে অ্যাটেন্ড করা, এই ব্যাপারগুলো কিন্তু সম্পৃক্ত এই বিশেষ চিকিৎসা ব্যবস্থা এই এডুকেশনটার সাথে। তো এই ব্যাপারটা অনেক ফ্যামিলিতে আমি দেখেছি, যারা হোস্টেলে থাকছে তাদের জন্য তো একটা, কিন্তু যারা বাসা থেকে আসছে তাদের জন্য কিন্তু অতটা ইজি হয় না। তো ওই যে আমি তিনজনের কথা শুনলাম, একেবারেই সব মনের কথাগুলো বললেন। একটা মানে পুরুষ যখন জন্মগ্রহণ করে, সে বাই বর্ন, সে হিউম্যান বিইং, সে মানুষ। আর একটা মেয়ে যখন জন্মগ্রহণ করে তখন কিন্তু তাকে মেয়ে মানুষ থেকে মানুষ হয়ে উঠতে হয়। তো আমি আমার ফ্যামিলির কথা বলবো, আমরা 3 বোন। তো একদিন সামহাউ কেউ একজন আমার ফ্রেন্ড বলেছিল, তোর ভাই নাই, তোর জীবনটাই বৃথা। ঠিক আছে, আমার মনটা, আমি খুব ছোট ছিলাম তখন, স্কুলে পড়ি 2, 3, 4 এরকম। তো আমি খুব বাসায় এসেছি, খুব মন খারাপ। আমার মা জিজ্ঞেস করছে আমার মন খারাপ কেন, তখন বললো আচ্ছা মা, আমার কি জীবনটা বৃথা? তো বললো যে কেন এরকম কথা আসছে কেন? বললো যে তোমার ভাই নাই, তোমার কিভাবে তোমার জীবন। তখন আমার মা আমাদের 3 বোনকে নিয়ে, আমার বোনগুলো ছোট ছিল, আমি তখন একটু বড়, আমাকে নিয়ে বসে বলল যে দেখো মা, তোমার আর ভাই নাই, এটা তোমার কোনো ডিসক্রেডিট না। আরেকটা জিনিস মনে রাখবা, মানে শুধু তুমি মেয়ে হওয়ার জন্য পৃথিবীর কোনো দরজা তোমার জন্য বন্ধ না। মানে এমন হতে পারে তুমি ওটা পছন্দ করো না, এটা তুমি লাইক করো না, তোমাকে এটার জন্য তুমি না যেতে পারো, কিন্তু তোমার ইচ্ছা হচ্ছে এই জায়গাটায় যেতে, এই সেক্টরে যেতে, কিন্তু অনলি ফর বিইং এ মানে উইমেন, যে এটা মানে একটা মেয়ের জন্য তুমি না, মা আমি মেয়ে, ওখানে যাওয়া যাবে না, এই জিনিসটা মাথায় আজকের থেকে বের করে নাও। খোলার জন্য একটু বেশি জোরে ধাক্কা দিতে হয় মেয়ে হিসেবে হ্যাঁ, আপনাদেরকে। মানে আপনার কাছে আবার আসবো নিশ্চয়ই ডক্টর হোসনে আরা বেগম আপা, আপনার কাছে একটু জানতে চাই, মানে আপনার থেকে বাইরে গিয়ে আপনারা যখন কাজ করেছেন প্রান্তিক নারীদের জন্য, তাদেরকে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করার জন্য, তাদের মুখে হাসি ফোটানোর জন্য, কি মনে হয়েছে আমাদের দেশের নারীরা কি আসলে প্রস্তুত যে একটুখানি মানে সুযোগ পেলেই তারা করতে পারবেন এরকম, নাকি আসলে তারাও এখনো ফিল্ডটা রেডি করতে পারেন? নারীরা প্রস্তুত। আর প্রস্তুত আমি কেন বলবো, টিএমএসের যে সংগঠন, এখানে তো একদম স্ট্রিট বেগার মহিলা, একদম লেখাপড়া জানে না, সমাজে অবহেলিত, নির্যাতিত, নিগৃহীত, এই বঞ্চিত মহিলারা, তারা কি করে আপনার এই চিন্তা তারা করলো যে আমরা অন্য মানুষদের যেমন মানুষ, আমরাও মানুষ, ধনী ঘরের মানুষ আমরাও মানুষ, সুতরাং তারা যদি পারে তা আমরা পারি না কেন, আমাদের কি নাই? তখন দেখলো আমাদের ওয়ার্কিং ক্যাপিটাল নাই, আমাদের একটু সলা পরামর্শ করে কিভাবে কাজ করতে হবে তা নাই। সুতরাং আমরা অনেক অনেক ডাইভার্সিফাইড জ্ঞান বুদ্ধি যাদের আছে সবাইকে নিয়ে একত্রিত, আর আমরা সংগ্রহ করব ভিক্ষা থেকে 50% আমরা ক্যাপিটাল হিসেবে রাখবো, আর 50% আমরা লাইভলিহুড চালাবো। তো এই পরামর্শ তাদেরকে কে দিল? তারা প্রকৃতির থেকে, নেচার থেকে তারা বাধা পেয়ে, কষ্ট পেয়েই তো তারা এই ধরনের করলো। এটা তো 1964 সালে এরকম করেছে। আর আমি তাদের এই অসামান্য এবং অভাবনীয় উদ্যোগ দেখে 1980 সালে তাদের কথাবার্তা, এখনও তাদের অনেক কথা আমি মেনে চলি, এবং যাকে বলা হয় রিয়েল স্বাবলম্বী হওয়ার বাস্তব ভিত্তিক আপনার অ্যাক্টিভিটি এবং সেগুলো ম্যানেজমেন্ট। তো কাজেই নারীরা পারবে না এটা কথা নয়। আর নারীদেরকে তো আপনার জন্ম থেকেই আপনার নারী মাকে অবহেলা করা হয়, মেয়েকে কম খাওয়ানো হয়, জামাইকে বেশি খাওয়ানো হয়, ছেলেকে বেশি খাওয়ানো হয়,
ছেলের বউকে কম খাওয়ানো হয়, অথচ জামাইয়ের গর্ভেও সন্তান আসে না, জামাইয়ের স্তন্য পান করে না, ছেলের গর্ভেও সন্তান আসে না, ছেলের স্তন্য পান করে না, করে নারীর স্তন্যপান। সেই নারীকে আপনার গর্ভে থাকা অবস্থায় যদি আমি একজন অবহেলিত স্টোরে আমি গ্রোন আপ করি, অবহেলিত গর্ভে আমি থাকি, তো সেখানে তো বঞ্চিত হবি। তাহলে পরিণামে বঞ্চনা হচ্ছে কিন্তু মানবকুল, এটাই বুঝতেছে না। তো এখন ক্রমান্বয়ে কিন্তু যেটা আজকের আমাদের বিশ্ব নারী দিবস হিসেবে বলবো যে নারীর প্রোগ্রেস হচ্ছে অনেক। কারণ এক সময় তো আমার বোরকার সামনের কাপড়টা যখন খুলে রাখছি তখন তো হই হই শব্দ উঠে গেছে। তো এখন তো আমি বিনে বোরকায় চলতেছি। তো আজ থেকে 20 বছর আগে আমার এটা কল্পনা করা যায় না গ্রামে। আপা, একটা খুব জানার ইচ্ছে যে আপনি মানে দুইটা জীবনের স্বাদ পেয়েছেন, মানে জন্মগ্রহণের পরে আপনি নিজের এক সত্তা জেনেছেন যে আপনি একজন পুরুষ, এবং একটা নির্দিষ্ট সময়ের পরে আপনি নিজের নারী সত্তাকে আবিষ্কার করলেন। সো এই দুই সত্তার মধ্যে নিজের নারী সত্তাকে আপনি কেমন উপভোগ করেন, কেমন ভালোবেসেছেন? না, উপভোগ করার থেকে উপলব্ধিটা বেশি। যে নারী, যখন আমি পুরুষ ছিলাম আমি ফার্স্ট ক্লাস পাইলাম, ক্লাস ফ্রেন্ডদের সঙ্গে একসঙ্গে চেয়ারে বসতাম, সেই মানুষই আমি নারী হলাম, আমার বন্ধু বান্ধবরা চেয়ারে বসবে, আমাকে বলে ভেতরে যায় আপনি বিছানা আসতে সেখানে যায় বসেন। তখন তো খুবই খারাপ লাগলো যে শুধুমাত্র আপনার নারী আর পুরুষের কারণে এই সমাজ আমাকে এরকম করছে, আমাকে ঠেলে পেছনে দিল। তারপরে পুরুষ মানুষ আগে খাবে, আপনারা মহিলার সঙ্গে আপনি পরে বসেন, মহিলার সঙ্গে খাবেন। তো এই জিনিসগুলো অন্য নারীদের অসুবিধা হয় না, মানে তারা জন্মলগ্ন থেকেই ওই বৈষম্য অভ্যস্ত, তাদের অভ্যস্ত, আমার অভ্যস্ত নাই, ফলে আমার খুব খারাপ লাগতো যে তাহলে গুণাগুণের দাম নাই, দাম হলো যৌনগত, শুধু নারী আর পুরুষ। তো কিন্তু খারাপ লাগে এটা ভেবে যে নারীদেরকে এইভাবে পেছনে ঠেলে দেওয়া মানে মানবকুলকে পেছনে ঠেলে দেওয়া। কারণ গর্ভে থাকবে নারীর, স্তন্যপান করবে নারীর, এবং নারীর সান্নিধ্যে থেকে সন্তানরা মানবের অন্য কোনো ফ্যাক্টরি নাই তো দুনিয়াতে। মানুষ জন্ম হওয়ার কোনো বড় যদি ইন্ডাস্ট্রি থাকতো, এই যে এখনই সাগর ভাই বললেন যে 1.5 লাখ ডিম হয় একটা ইয়েতে, সেখানে নাকি এবার কৃষিকের ঈদ আনন্দ সেখানে হবে, তেমনি আপনি হয়তো AID দিয়ে কী দিয়ে করে, তো ফ্যাক্টরিতে 1.5 লাখ ডিম হয় আপনার কাপাসিয়ায়। তো ওই রকমের মানুষ তো এর ফ্যাক্টরি তো এখন নাই, আর ভবিষ্যতেও হবে না। তাহলে এই মানুষ তৈরির মূল জায়গা হলো নারী। সুতরাং সেই নারীকে অসম্ভব সম্মান, আদর, আপনার হলো তাদের সমস্যা, তাদেরকে হাস্যোজ্জ্বল মুখে এবং তাদেরকে নেতৃত্বর জায়গায় রাখলেই না তার গর্ভের সন্তান আপনার ব্রেনি হবে, জ্ঞানী হবে, গুণী হবে এবং নেতা হবে। তো এইটাই সমাজকে বুঝাতে পারা যাচ্ছে না, সমাজ কেন যেন বুঝতেছে না। তারা বুঝতেছে মানে স্বার্থপর ফর অনলি ওন সেলফ, এই নিজের জন্য, পরিবারের জন্য হলে, ভবিষ্যতের জন্য হলে তারা এটা ভাবতো, মানে শুধুমাত্র সময় মানে সাময়িকের জন্য, ক্ষণকালের জন্য নিজের ভালো দেখতেছে, নিজের ওয়েলবিংসটা দেখতেছে। মানে মনে করা হয় যে নারীর অধিকার দেওয়া মানে তাকে আসমানে তুলে দেওয়া। ইটস নট, মানে যেমন মনে করেন আমরা দেশপ্রেম করতে পারি না কেন, আমরা মনে করি যে আমার অ্যাসেট, আমার বাড়িঘর, আমার সৌন্দর্য, আমার ঠিক আছে কেনা সম্পদ, কিন্তু এই আমার যে থাকবে না, দেশটা ভালো না থাকলে গোটা দেশটাই আমার, গোটা দেশটাকে আমার বাড়ি মনে করতে হবে, গোটা দেশের মানুষকে আমার পরিবার মনে করতে হবে, এইটা মনে করাতে পারছি না। কারণ যারা ওই নিজের সন্তানকে ভালো করার জন্য আমার স্ত্রীকে একটু স্যাক্রিফাইস করতে হবে, স্ত্রীকে একটু বাড়ির বের হতে চাচ্ছে, তাকে একদম ধমক দিয়ে, তাকে কেঁদিয়ে, তার ঘরে ধাক্কা দিয়ে ফেলে না দিয়ে
একটু কষ্ট করলাম, একটু বাড়তি কাজ করলাম, এইটুকু করছে না যে সে দেশের জন্য কি করবে। ভেরি ট্রু আপা, অনেক ধন্যবাদ। আপনার কাছে আবার নিশ্চয়ই আসার সুযোগ পাবো আশা করছি। মেহরিন, একটু বলেন যে আপনি মানে সোসাইটাল যে স্টেরিওটাইপ সেটা নিয়ে অনেক কথা বলছিলেন। সো এই স্টেরিওটাইপগুলো তো এখনো একবিংশ শতাব্দীতে 2026-এ দাঁড়িয়েও আমাদেরকে ফেস করতে হয়। আমরা যারা ঘরের বাইরে যাই তাদেরকে মানে আপাত দৃষ্টিতে মনে হয় যে হ্যাঁ সব ধাক্কা ধুক্কা মেরে ফালাই দিচ্ছে, কিন্তু তারপরেও এই ধরনের কথার বান বলেন, বুলিংয়ের মানে টার্গেট হওয়া লাগে, নারীকে ট্যাগ দেওয়া হয়, সে ফর্সা না কালো, সে মোটা না চিকন, এই সব কিছুকে। সো এটা ভাঙার জন্য আসলে কি করা যেতে পারে? এটার দায় কি রাষ্ট্রকেও নিতে হবে না? সব দায় তো অবশ্যই রাষ্ট্র না। আমি সবসময় মনে করি যে একজন মা সবচেয়ে গুরুত্বপূর্ণ মানুষ একটা সমাজে। যেটা আপা বলছিল যে মাই কিন্তু ওই ছোট্ট মস্তিষ্কেটা জানিয়ে দেয় যে তুমি মেয়ে হয়েও কিন্তু তুমি পারবে। কারণ আমিও 2 বোন, আমরাও 2 বোন। তো 2 বোন যখন হয় তখন বাইরে থেকে অনেক রকমের ইনফরমেশন, হ্যাঁ ইনফরমেশন আসতে থাকে। ওই মাটাকেও কিন্তু অনেক কিছু সহ্য করতে হয়। হ্যাঁ তোমার 2 মেয়ে, তোমাদের কি হবে। বিশেষ করে যে যারা সম্পত্তি রিলেটেড মানুষ, ওনারা সবসময় পোক করতে থাকে এই মাটাকেই। তো মায়ের উইকনেস যাতে আমাদের যেমন মেয়ে পর্যন্ত পৌঁছায়নি, মা আমাদেরকে মেন্টালি স্ট্রং করে তুলেছে। মা আমাদেরকে বুঝিয়েছে যে সমাজে তুমি যেমন একটা ছেলেও তেমন, আমি কখনো ডিফারেন্সিয়েট করি না যে তুমি আমার শুধু মেয়ে। না হলে কিন্তু এমনও মানুষ আছে যে বাড়িতে 8টা মেয়ে 1টা ছেলে, মানে একটা ছেলের জন্য 8টা মেয়ে। তো সমাজের স্টেরিওটাইপ মাকেই যদি দায়িত্ব দেওয়া হয় যে এই মাটাই আমাদের অ্যাওয়ারনেসের মেইন টার্গেট, এই মাটাই আমাদের মূল মন্ত্র, মানে তাকেই যদি ক্যারেক্টার ডেভেলপমেন্ট, তার যদি মেন্টাল মেকআপ, তার ফিনান্সিয়াল সাপোর্ট, এই মাটাকেই যদি আমরা ভাবো স্ট্রং হোল্ড হিসাবে তৈরি করতে পারি, তাহলে তার ছেলে এবং মেয়ে অবশ্যই শ্রদ্ধাশীল, অবশ্যই ন্যায়পরায়ণ এবং সেলফ ডিপেন্ডেন্ট হবে। এমনকি তার যখন ছেলেও জন্ম নেবে, সে তার বোনকে বা অন্য আরেকজন মেয়েকে বা তার মাকে সম্মান করতে শিখবে। তখন সমাজে একটা সামঞ্জস্য আসার সুযোগ থাকে। যেমন আপা বললেন সিডর কথা, সিডর একদম শুরু থেকে আমি জানি সিডো কিভাবে ডেভেলপ হলো, বাংলাদেশে আসলো, বাংলাদেশের মানুষ কিভাবে সিডো নিয়ে অনেক স্বপ্ন দেখা শুরু করলো। আমি CSWতেও গেছি, যেটা কিনা আবার মার্চের নেক্সট উইক প্রবলি হবে। পুরো পৃথিবী থেকে CSWতে মহিলারা আসে, UNHQতে এটা হয়। সেখানে প্রবলেমস আর সেম এবং ম্যাগনিটিউড ইজ দ্য সেম। তুমি অবাক হবে যে একটা, যেটাকে আমরা বলি যে অনেক বাড়ি বিল্ডিংওয়ালা দেশ, সেই সব দেশের মানুষও এসে, মেয়েরা এসে একই কথা বলে যে আমরা এখনও নির্যাতনের শিকার, এখনও আমার বৈষম্যের শিকার। তো সেখানে আমরা যখন বাংলাদেশে বসে কথা বলছি, এটা ভেবে নেওয়াই দরকার যে হ্যাঁ পুরো পৃথিবীর সুর এখনও একই। তো এটাই দুঃখের জায়গা যে কেন এখনও পৃথিবীর সুর একই। একদমই তাই। মানে এই দুঃখ নিয়েই তো আমাদের আসলে আশার গল্পটাও বুনতে হয়। ডক্টর সারুবন তহুরা, একটুখানি বলেন যে মানে কর্মক্ষেত্রে নারী আসলে মানে কি কি চ্যালেঞ্জেস ফেস করে? আপনারা যখন মানে একটা ডাক্তার মানে তো সে 24 ঘন্টা অন ডিউটি, যে কোনো সময় কল আসতে পারে। আমি বলি যে এটা তো কমন জিনিস যে ডিউটির সময় ডিসক্রিপেন্সি হচ্ছে, কিছু ক্ষেত্রে মেয়েরাও মেন্টালি ভাবে যে আমি এটা করতে পারবো কিনা, সেটা তো এটা আছেই। কিন্তু আমার একেবারে পার্সোনাল একটা এক্সপিরিয়েন্স বলি। আমি হচ্ছে পেডিয়াট্রিক ইন্টারভেনশনাল পালমোলজিস্ট, মানে শিশু বক্ষব্যাধি বিশেষজ্ঞ, যে ইন্টারভেনশনে আমি বাংলাদেশে ফার্স্ট এবং এখনো পর্যন্ত একাই আছি। তো আমি যখন MBBS করার পরে শিশু বিশেষজ্ঞ হলাম, FCPS করার পরে তারপর পেডিয়াট্রিক পালমোলজি করলাম অল ইন্ডিয়া মেডিকেল ইনস্টিটিউট থেকে। আসার পরে যখন আমি ভাবলাম যে আরও অ্যাডভান্স ওই যে সেই ব্রঙ্কোস্কোপিটা শিখতে যাব, যেটা বাংলাদেশে এখনও পর্যন্ত শুরু হয়নি, তখন আমি অ্যাসিস্ট্যান্ট প্রফেসর, আমার সিনিয়র শ্রদ্ধেয় স্যার আমাকে ডাক দিয়ে আমাকে বলল, আচ্ছা তোমার কি মাথা খারাপ, তুমি কি পাগল? আমরা কেন স্যার, কি হয়েছে? তুমি ব্রঙ্কোস্কোপি শেখার জন্য ফেলোশিপের জন্য যেতে চাচ্ছ? আচ্ছা, যেটা একটা পুরুষ মানুষ, ছেলে ডক্টর কখনো চিন্তা করেনি, তুমি একটা মেয়ে হয়ে কীভাবে এভাবে ভাবছো? আচ্ছা, তুমি যদি করেও আসলা, তুমি পেশেন্ট পাবা, তোমার এই কনফিডেন্স লেভেল ডেভেলপ করবে এত একটা ইমার্জেন্সি নিয়ে কাজ করার। তো আমি না ওই যে ছোটোবেলার থেকে ওই যে আমার মা আমাকে শিখিয়ে দিয়েছে না যে মেয়ে মানুষ আর মানুষ মানে
চিন্তা করো, তুমি মানুষ, এভাবে তুমি চিন্তা করো, মেয়ে মানুষের মতো চিন্তা করো না। আমাকে না তুমি মেয়ে, তুমি পারবা, এই টার্মোলজিটা না সবসময় খুব হার্ট করে, এবং এটা হলে না আমি খুব মানে একটা হয়ে যাই। তো আমি তখন বললাম আচ্ছা ঠিক আছে, কেউ করেনি, হতে পারে যে হয়তো ব্যাপারটা খুব ডিফিকাল্ট, কিন্তু মেয়ে মানুষের সঙ্গে সম্পর্ক কি? মানে এই টার্মোলজি আসছে কেন যে তুমি মেয়ে মানুষ হয়ে পারবা আর মানুষই পারবো না? তখন এই ব্যাপারে আমার একটা জেদ চেপে গেল যে না, তাহলে আমাকে এটাই করতে হবে। তো আমি কিন্তু সেই সুদূর চীনে চলে গেলাম এইটা বিষয়ে ট্রেনিং করতে, যেটা হয়তো আমেরিকা ইউরোপে যাওয়া খুব ইজি ব্যাপার, কিন্তু চীন ব্যাপারটা কিন্তু একটা মিস্ট্রিয়াস জায়গা, মানে ওখানে ল্যাঙ্গুয়েজ ব্যারিয়ার, অনেক কিছু ব্যারিয়ার। বাট আমি সাকসেসফুলি ওটা করে আসার পরে আমি কিন্তু যেই স্যার কিন্তু আমাকে বলেছে, সেই 10 বছর আগের কথা, আজকের কথা না। তো আমি আলহামদুলিল্লাহ এখন এস্টাবলিশড পেডিয়াট্রিক ইন্টারভেনশনাল পালমোলজিস্ট, এবং খুবই এখন ব্যাপার হচ্ছে যে সেই স্যার আমাকে তার পেশেন্ট রেফার করে, যে শেষ মুহূর্তে সে যখন পারছে না সেই পর্যায়ে আমার কাছে আসে। তো এই ব্যাপারটা হচ্ছে, তো যে কোনো একটা মেয়ে আমাদেরকে এমনভাবেই ট্রেন আপ করা হয় ছোটোবেলা থেকে, তুমি মেয়ে, তুমি পারবা না, আচ্ছা তোমার ভাইকে করতে দাও, আচ্ছা ও দেখুক। তো এই জিনিসটা না, সেটা একটা ডক্টর হোক, ইঞ্জিনিয়ার হোক, যেটাই ব্যাংকার হোক, ওটা না আমরা একেবারে ভিতর থেকে বিশ্বাস করা শুরু করি যে এমনিতে কর্মক্ষেত্রে ধরেন মানে যৌন নির্যাতনের নানা ধরনের জরিপ আমরা দেখতে পাই, যেটা আসলে ভয়াবহ। হ্যাঁ, তো এইটাকে সেটা তো সব ক্ষেত্রে, সেটা শুধু ডক্টর বা ইঞ্জিনিয়ার না, এটা একটা 5 বছরের বাচ্চা বা 60 বছরের বুড়িও ব্যাপার না, এটা একটা জেনারেলাইজ ব্যাপার, সেটার সঙ্গে অ্যাকচুয়ালি কোনো কিছুই যায় না। এটা হচ্ছে যে অপরপক্ষে আছে তার মেন্টালিটি, সে মেন্টালি পারভার্টেড, সেটা অন্য জিনিস, সেটার সঙ্গে কিন্তু ওই ব্যাপারটা জড়িত না। কিন্তু এটা সব ক্ষেত্রে সমানভাবে আছে যে মেয়েদেরকে অন্যভাবে দেখা যাচ্ছে। কিন্তু আমি যেটা পয়েন্ট আউট করতে চাচ্ছি, ফিগার আউট করতে চাচ্ছি, যে একটা মেয়ে নিজের থেকেই ভাবতে পারে না যে কর্মক্ষেত্রে কেন পিছিয়ে থাকে। মানে একটা তো সিস্টেম তাকে পিছিয়ে দিচ্ছে, আরেকটা হচ্ছে আমি নিজেই বিশ্বাস করি না যে আমি পারবো। মানে আমি এই যে মেহরিন আপা বললো যে বিভিন্ন নারী সংগঠনের কথা বললো, আমি হচ্ছে ইউএসএতে যে একটা এরকম নারীর একটা সংগঠন যেখানে ওমেন ইন আইপি, সেখানে অনেক এস্টাবলিশ নারীরা কথা বলছে একসঙ্গে প্ল্যাটফর্মে, সেখানে তারা কথা বলছে, ইউকের মানুষ, বিভিন্ন জায়গার মানুষ বলছে যে আমি এখানে আসছি, অনেক নারীরা এত প্রিভিলেজ না, বাট আই অ্যাম প্রিভিলেজ, কারণ আমার হাজব্যান্ড আমাকে পারমিশন দিয়েছে এখানে আসার জন্য। মানে আমি না বসে বসে চিন্তা করছি, ভাবছি, হ্যাঁ। তো এটাও আবার আছে, অনেকে বললো যে অনেকে এখনও শুনে যখন যে নারী পাইলট চালাচ্ছে এই প্লেনটা, অনেকে ওখান থেকে বলে না আমি এই প্লেনের টিকিট কাটবো না। তারপরে অনেকে বললো যে আমি একই এডুকেশন, আমি ডক্টর, আমি যখন চাকরি চাইতে গিয়েছি, ইউকের একজন বলেছে, তখন আমাকে অর্ধেক টাকা অফার করা হয়েছে, আর যারা হচ্ছে যে ছেলে আমার সমানই কোয়ালিফিকেশন, তাদেরকে ফুল পেইডে ভাবা হচ্ছে। কোথার থেকে আসছে? কারণ আমি যখন ট্রেনিং করেছি, যে ডক্টর ট্রেনিং করেছে সে কি কখনো এই কথা বলেছে যে নাইট একটা ডিউটি হয়েছে তুমি করো? তখন স্যার আমি কি এখানে একা যাব, আমার সঙ্গে একজন পুরুষ ডক্টর দিলে ভালো হয় না? যদি কখনো, কেন একটা পুরুষ এটা শুনে অভ্যস্ত, তখন যখন চাকরি দিতে যায় তখন সে ভাবে আচ্ছা ওকে যখন আমি নাইটে ডাকবো, ও তো তখন বলবে এটা কি সিকিউর, আমি কি আসতে পারবো, আমাকে আরেকজন দরকার। মানে কিন্তু এখানে মানে প্রশ্নটা সত্যি আসে যে সত্যিই তো সিকিউর না। মানে আমরা তো দেখেছি যে ধর্ষণের ঘটনা ঘটে হসপিটালে পর্যন্ত। এইটা এনশিওরের জায়গায় আমি একটু মিতি সানজানা জানতে চাচ্ছি যে নারীর অধিকার, নারীর নিরাপত্তা নিশ্চিতকরণে রাজনৈতিক সদিচ্ছা, রাজনৈতিক দল বলেন, রাজনৈতিক সরকার বলেন, তাদের যে এজেন্ডা, সেটার ভূমিকা কেমন? সেটার ভূমিকা আসলে হয় কি, যখন আপনি দেখবেন যে একটা নির্বাচন কেন্দ্রিক যখন ম্যান্ডেট আসছে, হইহল্লা হয়, তখন আমি দেখি যে নারীর সম্মান অনেকটাই বেড়ে যায়, তখন নারীর গুরুত্ব অনেক বেড়ে যায়। যেহেতু আমাদের এখানে আপনার অর্ধেকের বেশি জনগোষ্ঠীর অর্ধেকের বেশি ভোটার, সো সেই ভোট ব্যাংকটার কারণে তখন নানান ধরনের আসলে প্রতিশ্রুতির বন্যা আমরা দেখতে পাই। কিন্তু যখন আমরা কার্যক্ষেত্রে দেখি যে নারী বান্ধব আইন তো রয়েছে বাংলাদেশে, নারী প্রার্থী আপনি কতজন দেখেছেন বলেন? হ্যাঁ, এত বড় রাজনৈতিক দলের মধ্যে পার্সেন্টেজ, সেটা তো একটা খুব গুরুত্বপূর্ণ বিষয়। কারণ আপনি দেখেন যে আমাদের আরপি অনুযায়ী নারীদের যে 33% অংশগ্রহণ প্রত্যেকটি রাজনৈতিক দলের ক্ষেত্রে, সেটা তো কোনো রাজনৈতিক দল কখনো নিশ্চিত করতে পারেনি। এবং একজন নারী
তিনি যখন আপনার ল মেকিং প্রসেস, তো পুরোটা তো পার্লামেন্টের জায়গাটাই তো আসলে আইন প্রণয়নের জায়গা, তো সেই আইন প্রণয়নের জায়গায় আমরা দেখছি যে নারী রিপ্রেজেন্টেশন এত কম, সেখানে নারীরা এত কম সংখ্যক নারী রিপ্রেজেন্ট করছে পার্লামেন্টে। তো একজন নারীর পার্সপেক্টিভ থেকে আপনি কিভাবে বুঝবেন যে এক নারী বান্ধব ল তৈরি করতে হলে কোন কোন সমস্যা আসলে আমাদের নারীরা ভুগছে? কারণ নারী তো তিনি পারিবারিক সহিংসতার শিকার হচ্ছেন, তিনি বেরিয়ে যখন কর্মক্ষেত্রে যাচ্ছেন গণপরিবহনে তিনি সহিংসতার শিকার হচ্ছেন, কর্মক্ষেত্রে যাওয়ার পর সেখানে নানা ধরনের সহিংসতা, এবং কাজ থেকে বাড়ি ফিরে এসে আবার সেই পারিবারিক সহিংসতার শিকার হচ্ছেন, বৈষম্যের শিকার হচ্ছেন। কাজে দেখা যাচ্ছে যে নারীর প্রতি যে বৈষম্যের শেকড়, সেটা তো আসলে অনেক বেশি গভীরে, এবং সেটা কিন্তু রাষ্ট্রীয় আইনের মধ্যে নারীকে শোষণ করার বিভিন্ন ব্যবস্থা আমরা রেখে দিয়েছি। আইনের প্রয়োগের ক্ষেত্রে যখন যাচ্ছে, বাস্তবায়নের ক্ষেত্রে যখন যাচ্ছে, তখন আমরা আসলে নারীকে শোষণ করার সমস্ত সেট আপ সেখানে আমরা করে রাখছি। আপনি দেখেন যে একজন নারী অনেক কষ্টে বের হয়ে তিনি হয়তো আইনের অধীনে তিনি একটা রেমেডি পেতে চাচ্ছেন, কিন্তু সেটা তো তার জন্য সেই পথটা সহজ না। তিনি একটা থানায় মামলা করতে যাক, তিনি একটা জিডি সামান্য করতে যান, সেখান থেকে তাকে ফিরিয়ে দেওয়া হয়। একটা পারিবারিক সহিংসতার শিকার নারী যখন থানায় যান, তাকে পুলিশের পক্ষ থেকে বলা হয় যে আপনি এটা মিটমাট করে ফেলেন, আপনার বাচ্চা আছে, সংসার আছে, আপনি লোকজন ডাকেন, মুরব্বি ডেকে করেন। সো একটা সর্বোচ্চ আইনের মানে দ্বারস্থ আমি যখন হচ্ছি, তখন আমাকে এই কথা বলে ফিরিয়ে দেওয়া হচ্ছে, এবং অনেক কষ্টে তিনি যদি মামলা করেন, একটা আইনি প্রক্রিয়া শুরু হয়, সেটা এত বেশি লেন্দি, সেখানে একটা অর্থনীতির বিষয় জড়িত থাকে। এবং সব কিছুর মূলে যে আমরা যখন দেখি, আমি ফ্যামিলি ল করি, অনেক প্রপার্টি রিলেটেড ল করি, যার ফলে আমি দেখা যায় কি যে নারীরা সেই জায়গাটা এত বেশি হেল্পলেস, তারা সেই পারিবারিক অভিভাবকত্বের জায়গা বলেন, ফ্যামিলির মধ্যে বলেন, প্রত্যেকটা জায়গায় আসলে তারা এমনভাবে মানে নিষ্ঠুরতা এবং সহিংসতার শিকার তারা, কিন্তু সেই আইনি প্রক্রিয়া তারা চালিয়ে যেতে পারেন না, এবং সব কিছুর মূলে আমি দেখি যে অর্থনৈতিক যে সংকটটা, সেটার মুখোমুখি হয়ে তারা কিন্তু সামনের দিকে আর এগিয়ে যেতে পারে না। কাজে আমি সব কিছুর আমার মনে হয় যে পড়ালেখা এবং অর্থনৈতিকভাবে নারীকে স্বাবলম্বী হয়, এর সকল পিছু টান যে কোনো কিছুই হোক না কেন। আমরা একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি, তো সবার কাছে ছোট্ট করে জানতে চাইবো, নারী দিবসের শুভেচ্ছা যদি জানাতে চান, কেউ যদি কোনো দাবি জানাতে চান, কেউ কোনো চাওয়া বা উইশের কথা যদি বলতে চান, আপা আপনাকে দিয়ে শুরু করি। তবে যে কথা আপনি বললেন যে নারীর যে পার্লামেন্টে মেম্বার বাড়ছে না কেন, আপা বলছেন আরপিওতে আছে 30%, আর এবার 33%, জুলাই সনদে আছে 5%। তো দুটোর একটাও প্রতিপালন হয় নাই। এটা আমি একটু বলি, আমাদের টিএমএসএস এর পক্ষ থেকে আমরা প্রত্যেকটা গ্রামে পাড়া সমিতি, কমিউনিটি বেসড অর্গানাইজেশন, সিবিও করি। তো যেই গ্রামে 3টে পাড়া সমিতি আছে, সেটা আবার নিয়ম হলে একত্রিত করতে হবে, করে তার সঙ্গে ওই গ্রামের যিনি ওয়েলফেয়ার পারসন, যিনি নারীদের উন্নয়ন চান, আলোকিত মানুষ, তাকে সম্মিলিত করে ওর নাম হবে ভিলেজ ডেভেলপমেন্ট কমিটি। তারপরে এইভাবে ওই ইউনিয়নের যদি কমপক্ষে 3টা এরকম হয়, তো 3টে মিলে ইউনিয়ন ডেভেলপমেন্ট কমিটি। তো এখন আপনার সিবিও তো নারী নেতৃত্ব ঠিক আছে, ভিলেজ ডেভেলপমেন্ট কমিটিতেও নারী প্রধান হচ্ছে, ইউনিয়নে যায় নারী পাওয়া যায় না। নারী পাওয়া যায় না মানে কম্পিটিশনে তারা আসতেও চায় না, ওখানে খুবই অসুবিধা। তো ইউনিয়ন ডেভেলপমেন্ট কমিটির সভাপতি, সভানেত্রী নারী পাচ্ছি না। তো এখন ওই যে পার্লামেন্টে দিচ্ছে না, মানে সবার তো জিতে আসবো ইচ্ছে, তো নারী দিলে সমাজের নেগেটিভ একটা ইয়ে আছে, নারী ওই যে নারী তো মানুষ না, মহিলা বা মেয়ে, নারী কপালে টিপ দেয় কি দেয় না, মাথায় কাপড় দেয় কি দেয় না, এত বিশেষণ, এত রূপ ইত্যাদি, এত প্রকৃতি। তো সুতরাং সিটটা নষ্ট করব না, নারীকে দিলাম না। তো এই জন্য লাগবে হলে রাজনৈতিক সদিচ্ছা এবং রাষ্ট্রের প্রগাঢ় গার্ডিয়ানশিপ। তা আমার মনে হয় এটা আছে, রাষ্ট্রের কিন্তু রাজনৈতিক ইচ্ছাও আছে, রাষ্ট্রেরও সদিচ্ছা আছে। কারণ যারা আমরা আগে আমরা সচিবালয়ে ঢুকেছি কাজের জন্য বিভিন্ন মন্ত্রণালয়ে, তারা সচিবালয়ের রূপ যা দেখেছি, তারা এখন যদি সচিবালয়ে ঢোকেন আজকের দিনে, দেখবেন যে এখন কাজ আর কাজ, সচিবালয়ের সিনারিও বদলে গেছে। ডিউ টু প্রধানমন্ত্রী তিনি কাজ চান, তিনি চেষ্টা করছেন। তো নারী উন্নয়নের জন্য আসলে সবার আন্তরিক হতে হবে, এবং সকল অসুবিধাগুলো দূরীভূত হলে নারীর উন্নয়ন হবে। কারণ ডিসঅ্যাডভান্টেজ নারীকেই অ্যাটাক করে বেশি।
very true. সকল দারিদ্রতা, সকল ডিসঅ্যাডভান্টেজ নারীকে অ্যাটাক করে, নারী বেশি ভুক্তভোগী হয়। সেই জন্য সমাজের আপনার পজিটিভনেস এবং সমাজের সমৃদ্ধতায় নারীর উন্নয়ন। অনেক ধন্যবাদ আপা। 30 সেকেন্ডে মেহরিন, এনি উইশ অর মেসেজ নারী দিবসে? বি প্রাউড অফ ইয়োর সেলফ, নিজেকে নিয়ে অহংকার করুন, এবং আপনাকে কে বললো আপনার শ্যাম বর্ণনা কেমন, এটা নিয়ে আপনি ভাববেন না। আপনি জাস্ট লেখাপড়াটা করে যান, এবং লেখাপড়া করলেই আপনার কোনো না কোনো দিন আর্থিক সঙ্গতিও এসে যাবে, যদি না লাভলি। ডাক্তার তাহুরা, অলরেডি থাকে। একটা ছেলে যদি নিজের চাকরি না পাওয়া পর্যন্ত সেলফ সাফিসিয়েন্ট ফিনান্সিয়ালি না হওয়া পর্যন্ত বিয়ে না করে, তাহলে আমি যদি নিজেকে মানুষ ভাবি, মেয়ে থেকে যদি মানুষ হতে চাই, তাহলে আমি বিয়ের আগে যখন আমার একটা নিজস্ব অর্থনৈতিক সচ্ছলতা আসবে, তখনই আমি বিয়ের কথা ভাববো। তাহলেই আমি আমার ভয়েসটা রেজ করতে পারবো ওই ফ্যামিলিতে, আমার বাচ্চার উপর, এবং অবশ্যই এটা যখন এস্টাবলিশ করতে পারি, তাহলে আমার অধিকার আমি কিন্তু সমাজে দিতে পারবো। কাজে ফার্স্ট কথা সেটা। এনি মেসেজ? যেটা বলতে চাই তা হচ্ছে যে পূজা করি মোরে রাখিবে ঊর্ধ্বে সে নহি নহি, হেলা করে মোরে রাখিবে পিছে সে নহি নহি, যদি পাশে রাখো মোরে সংকটে সম্পদে, সম্মতি দাও যদি কঠিন ব্রতে সহায় হতে, পাবে তবে তুমি চিনিতে মোরে। কাজে অধিকার কারো মানে যে চেয়ে সে দেবারও প্রয়োজন নেই, যতটুকু অধিকার আছে, সম্মান আছে, সেটির থেকে আমরা যাতে নারীকে বঞ্চিত না করি। আপা কোন একটা মেসেজ ছোট্ট করে? মেসেজ হয় যে আমাদের TMSS মেডিকেল কলেজ আপনার 150 জন হলো MBBS আর 50 হলো BDS। তো এখানে আপনাদের সবাইকে আমি আহ্বান করছি যে দেখবেন নারীদের রেজাল্ট এত ভালো, এবং তারা সব জায়গায় যাচ্ছে, সমস্ত এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটি সব জায়গায় নেতৃত্ব দিচ্ছে। তো নারীর নিজের পক্ষ থেকে কিন্তু উদ্যমী হতে হবে, সাহসী হতে হবে, এবং নিজেই নিজকে প্রমোট করতে হবে। লাভলি। অনেক অনেক ধন্যবাদ আপনাদের চারজনকে, অনেক দোয়া এবং শুভকামনা আপনাদের জন্য। ধন্যবাদ প্রিয় দর্শক, আপনারা যারা সঙ্গে ছিলেন। প্রতিটি দিন যে নারীরা নানা কাজে তাদের সংগ্রামে কাটে, সেই নারীদেরকে শুভেচ্ছা জানাই, সেই নারীদেরকে বলতে চাই সাবাস, তোমরা এগিয়ে যাও, সংগ্রামী সৌন্দর্য, এবং আমরা সকলে মিলে একসাথে নিশ্চয়ই মানুষের জন্য এই পৃথিবীকে সুন্দর করে গড়ে তুলতে পারবো। আজকের মতো বিদায় নিচ্ছি।